প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি শাকিলা রসুল, সহকারী অধ্যাপক, অর্থনীতি বিভাগ, সরকারি হাজী মোহাম্মদ মহসিন কলেজ, চট্টগ্রাম। তোমরা যারা রেগুলার আমার ক্লাস করো তারা আমাকে চেনো। তোমরা ইতিমধ্যে তোমাদের অ্যাসাইনমেন্টগুলো পেয়ে গিয়েছো। 30 সপ্তাহের অ্যাসাইনমেন্ট দিয়েছে। এর মধ্যে তোমরা অর্থনীতির প্রথম অ্যাসাইনমেন্টটা জমাও দিয়ে দিয়েছো, যদিও তোমাদেরকে আমরা সেভাবে আসলে কোনো গাইডলাইন করতে পারিনি প্রথম অ্যাসাইনমেন্টে। তো যাই হোক, তারপরেও তোমরা যেটা জমা দিয়েছো আলহামদুলিল্লাহ ভালোই লিখেছো, খারাপ লেখোনি। টুকটাক কিছু ভুল আছে। তো আমরা সিদ্ধান্ত নিয়েছি যে পরবর্তী অ্যাসাইনমেন্টগুলোতে আমরা তোমাদেরকে চেষ্টা করব প্রতিটা অ্যাসাইনমেন্টের আগে একটু করে ব্রেক দিতে, যাতে তোমাদের জন্য অ্যাসাইনমেন্টটা লেখা একটু সহজ হয়। তো যাই হোক, আমাদের যে সেকেন্ড অ্যাসাইনমেন্টটা তোমাদের ইতিমধ্যে হয়তো তোমরা দেখেছো, দ্বিতীয় অধ্যায়ের উপর, অর্থনীতি দ্বিতীয় পত্রে বাংলাদেশের কৃষির উপর দ্বিতীয় অ্যাসাইনমেন্টটা রয়েছে। অ্যাসাইনমেন্টে যেটা আছে, বাংলাদেশের কৃষি পণ্যের বিপণন ব্যবস্থায় কৃষি খাতের উন্নয়নের অন্যতম অন্তরায় উক্তিটির সপক্ষে যুক্তি প্রদর্শন পূর্বক সমস্যা সমাধানে সরকার অথবা রাষ্ট্রের নীতিসহ ভূমিকা বিশ্লেষণ করো। তো এটা যেই মানে আসলে নম্বরটা কিভাবে আমরা দেব এই জিনিসটা নিয়ে জাস্ট তোমাদের সাথে আমরা একটু কথা বলবো, যাতে তোমরা ভালো নাম্বার পাও। হ্যাঁ, আর শুরুতে একটা কথা বলি যে যেটা আমরা একটু প্রথম অ্যাসাইনমেন্টে লক্ষ্য করেছি যে ওখানে ক খ গ ঘ দেওয়া থাকে। এই ক খ গ ঘ গুলো তোমরা যখন অ্যান্সার করবে, তোমরা অবশ্যই ক তারপর অ্যান্সারটা করবে, খ অ্যান্সার, যেমন মানে পরীক্ষার খাতে তোমরা যেভাবে অ্যান্সার করো যে 1 নং প্রশ্ন উত্তর, 2 নং প্রশ্ন উত্তর, তাহলে আমাদেরও বুঝতে একটু সুবিধা হয়। হ্যাঁ, যে তোমরা আসলে কোনটা অ্যান্সার করছো। কারণ এমন অনেক সময় অনেকগুলো হয়েছে যে তোমরা হয়তো কিছু অপ্রাসঙ্গিক কথাও লিখেছো, হয়তো পরের কোয়েশ্চেন থেকে কিছু অপ্রাসঙ্গিক কথা আগের কোয়েশ্চেনে লিখে ফেলেছো। তো আমাদের জন্য একটু অসুবিধা হয়ে যায় তখন, যে তোমরা কি আসলে এই অ্যান্সার, এই কথাগুলো কি পরের কোয়েশ্চেনের জন্য লিখেছো না আগের কোয়েশ্চেনের জন্য লিখেছো, হয়তো একই কথা দুবার রিপিট করছো। হ্যাঁ, এরকম একটু কিছু প্রবলেম হয়ে যায়। তো যাই হোক, তোমরা যেটা করবে সেটা হচ্ছে প্রতিটা প্রশ্নের আগে ক খ গ ঘ পর্যন্ত আছে তোমাদের এই ব্যারেটটাতে, ওইরকম ভাবে লিখে মানে তারপরে তোমরা অ্যান্সারটা করবে। এটা হচ্ছে তোমাদের জন্য আমার প্রথম নির্দেশনা। তো যাই হোক, আমরা ইয়েতে চলে যাই, অ্যাসাইনমেন্ট চলে যাই। তোমাদের প্রথম যে ক, সেখানে আছে কৃষি পণ্যের বিপণন ধারণা। হ্যাঁ, তো কৃষি পণ্যের বিপণন ধারণা, এখন এখানে তুমি কিভাবে 4 নাম্বার পেতে পারো, যে ইনস্ট্রাকশনটা আমাদেরকে দেওয়া আছে, সেই ইনস্ট্রাকশন অনুযায়ী তোমাদের সাথে আমি কথা বলছি। যে তোমরা যদি কৃষি পণ্যের বিপণন ধারণা যে সংজ্ঞাটা লিখবে, সুন্দর করে একটা সংজ্ঞা লিখবে, খুব মানে একটু ডিটেলসে লিখবে। জাস্ট এক লাইনের একটা সংজ্ঞা যে হ্যাঁ কৃষি পণ্যের বাজারজাতকরণকে বিপণন বলে, বা এই ধরনের না, একটু ডিটেলসে লিখবে। লিখে তারপরে একটা উদাহরণ দিবে, একটু উদাহরণ সহ সুন্দর করে। যদি তোমরা কৃষি পণ্যের বিপণন ধারণা প্রত্যাশিত ব্যাখ্যাটা লিখতে পারো, তাহলে তোমরা 4-এ 4 পাবে। এখন যদি তোমরা উদাহরণটা না দাও, শুধু তোমরা প্রত্যাশিত ব্যাখ্যাটা লেখো, তাহলে পাবে 4-এ 3। আর এরপরে ধরো কৃষি পণ্যের বিপণন ধারণার শুধু ব্যাখ্যা দিলে, ওই যে আমি যেটা বললাম যে এক লাইনের একটা সংজ্ঞা দিয়ে দিলে, আর ডিটেলস কোনো ব্যাখ্যাও করলে না, উদাহরণও দিলে না, ওরকম হলে তুমি পাবে 4-এ 2। আর যদি তোমার সংজ্ঞার মধ্যে অস্পষ্টতা থাকে, তাহলে তুমি পাবে 4-এ 1। লিখেছো কিন্তু হয়তো ক্লিয়ার হচ্ছে না জিনিসটা, তাহলে তুমি পাবে 4-এ 1। তাহলে তুমি যেটা করবে সেটা হচ্ছে যে তুমি একেবারে কৃষি পণ্যের বিপণন ধারণাটা একদম একটু সুন্দর করে ডিটেলসে লিখে, বিভিন্ন বইপত্র, ইন্টারনেট আছে এখন, হ্যাঁ, এগুলো মিলে তোমার কনসেপ্ট দিয়ে তুমি সুন্দর করে লিখবে এবং একটা উদাহরণ দিয়ে একটু বুঝিয়ে দিবে। একেবারে যে তোমাকে 3-4 পেজ লিখতে হবে তা না, তুমি জাস্ট জিনিসটা যদি সুন্দর মতো বুঝিয়ে দিতে পারো, তাহলে তুমি 4-এ 4 পেয়ে যাবে। ঠিক আছে? তোমাদের অনেকে হয়তো ভাবতে পারো যে অনেক যত বড় লিখবো তত নাম্বার পাবো, ব্যাপারটা কিন্তু আসলে তা নয়। আমি বা আমরা যারা আমরা অ্যাসাইনমেন্ট মূল্যায়ন করবো, তারা কিন্তু এই জিনিসগুলো খুঁজবো, যে উদাহরণ আছে কিনা, সূত্র থাকলে সূত্র আছে কিনা, চিত্র থাকলে চিত্র আছে কিনা, এই জিনিসগুলো আমরা খুঁজবো। যে লেখা যে অনেক বড় হতে হবে, ব্যাপারটা তা না। যাই হোক, তাহলে আমরা ক অংশ গেল। খ অংশে আছে কৃষি পণ্যের বিপণন ব্যবস্থা। এটাও ঠিক আগের মতোই, তোমরা যদি উদাহরণ সহ কৃষি পণ্যের বিপণন ব্যবস্থার যে প্রত্যাশিত ব্যাখ্যা, এটা যদি তোমরা লিখতে পারো, তাহলে তোমরা 4-এ 4 পাবে। যে ব্যবস্থাটা কি ধরনের হতে পারে, সরকারি ব্যবস্থা, বেসরকারি ব্যবস্থায় কিরকম হতে পারে, সরকারি ব্যবস্থায় কিরকম হতে পারে, একটু উদাহরণ দিয়ে বুঝিয়ে দিলে, এরকম যদি তোমরা লিখতে পারো, তাহলে তোমরা 4-এ 4 পাবে। যদি উদাহরণ ছাড়া লেখো আগের মতোই, তাহলে পাবে 4-এ 3। আর জাস্ট এমনি যদি একটু মানে কোনো কিছু একেবারে ব্যাখ্যা ট্যাখ্যা ছাড়া এভাবে যদি লেখো, তাহলে পাবে 2। আর যদি অস্পষ্টতা থাকে, তাহলে পাবে 1। এরপরে আসি আমরা গতে, কৃষি পণ্যের বিপণন সমস্যা চিহ্নিতকরণ।
আমরা জানি যে কৃষি পণ্যের বিপণনে অনেকগুলো সমস্যা রয়েছে। এই সমস্যাগুলো তোমরা যদি এটা একটা সংখ্যা দিয়ে এখানে আইডেন্টিফাই করে দিয়েছে, তোমরা যদি 10 থেকে 12টি বিপণন সমস্যা সুন্দরভাবে চিহ্নিত করতে পারো, এখানে 10 থেকে 12টি আছে, আমি তোমাদেরকে সাজেস্ট করবো তোমরা 12টাই লিখবা, 10টা কেন লিখবা। তোমরা 12টা পয়েন্ট সুন্দর করে একদম পয়েন্ট দিয়ে দিয়ে, যে হঠাৎ করে লেখা তা না, একদম সুন্দর করে যে এটা পয়েন্টে একটা নাম দিলে, তারপরে ব্যাখ্যা দিলে, আবার একটা পয়েন্টের নাম দিলে, তারপরে ব্যাখ্যা দিলে, এরকম করে যদি তোমরা লেখো তাহলে তোমরা 4-এ 4 পাবে। তারপরে যদি প্রথমটাতে যদি তোমরা 12টা, 10 থেকে 12টা বলেছে, তোমরা সবসময় সর্বোচ্চটাই ধরবে। আর যদি 8 থেকে 9টি লেখো তাহলে তোমরা পাবে 4-এ 3, যদি তোমরা 6 থেকে 7টি লেখো তাহলে পাবে 2, আর যদি 4 থেকে 5টি লেখো তাহলে পাবে 1। আচ্ছা, এরপরে আসি আমরা কৃষি পণ্যের বিপণন সমস্যা সমাধানে রাষ্ট্রের ভূমিকা। রাষ্ট্রের কিছু ভূমিকা আছে ঠিক আগেরটার মতোই। এই ক্ষেত্রে তোমরা যদি 5 থেকে 6টি ভূমিকা সুন্দর করে লিখতে পারো তাহলে তোমরা 4 পাবে, যদি 3 থেকে 4টি লিখতে পারো তাহলে 3 পাবে, আর যদি 2টি লিখতে পারো তাহলে 2 পাবে, যদি 1টি লিখতে পারো তাহলে 1 পাবে। লাস্টের যে কোয়েশ্চেনটা, সরকারের কৃষি বিপণন নীতি। সরকারের কিছু নীতি আছে কৃষি বিপণনের ক্ষেত্রে, সরকারের কিছু নীতি আছে, তোমরা বিভিন্নখানে সার্চ দিলে বা বিভিন্ন বইপত্র ঘাটলে এগুলো পেয়ে যাবে। তোমরা যদি 4টি কৃষি বিপণন নীতির একদম সুন্দর করে লিখতে পারো প্রত্যাশিত ব্যাখ্যা দিয়ে তাহলে তোমরা পাবে 4। যদি তোমরা 3টি কৃষি বিপণন নীতি লিখতে পারো তাহলে পাবে 3, 2টি লিখলে 2, আর যদি 1টি লেখো তাহলে 1 নাম্বার পাবে। তো এই হচ্ছে মোটামুটি 5টা যে তোমরা অ্যান্সার করবে সেগুলোর ব্যাখ্যা। তোমাদেরকে আমি আবারও বলছি যে তোমরা যখনই 10 থেকে 12টি বা 8 থেকে 9টি এরকম যদি একটা কথা থাকে তখন তোমরা যেটা করবে সর্বোচ্চটা লেখার চেষ্টা করবে, একটু ডিটেলসে লিখবে। আমি এই খাতা অ্যাসাইনমেন্টগুলো মূল্যায়ন করতে গিয়ে দেখলাম তোমাদের লেখার মধ্যে একটু কৃপণতা লক্ষ্য করেছি আমি। আসলে তোমরা বাসায় বসে যখন অ্যাসাইনমেন্ট লিখছো তখন লিখতে তো অসুবিধা নাই। যেমন ধরো তোমাদের গতবারে ছিল যে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধির ব্যতিক্রম, ওখানে আমি অনেকের খাতায় দেখেছি যে খুব ছোট ছোট করে ব্যতিক্রমগুলো জাস্ট এক লাইন করে লিখে ফেলেছো। কেন? তোমরা একটু ডিটেলসে লিখবে, যে যাতে তোমাদের মানে একটু পয়েন্ট আউট করলে তারপর তোমরা এটাকে একটু ব্যাখ্যা করে লিখলে যে কেন এটা হলে এটা হবে, এই এরকম ভাবে যদি একটু লিখতে পারো তাহলে টিচারেরও ভালো লাগে। এটা তো একটা অ্যাসাইনমেন্ট মানে কিন্তু তুমি অ্যান্সার লিখছো শর্ট করে বা ইয়ে করে, সেটা না। অ্যাসাইনমেন্ট তুমি একটু ডিটেলসে একটু সুন্দর করে লিখবে। আর তুমি বাসায় বসে বিভিন্ন বইপত্র ঘেটে তুমি কিন্তু দেখে দেখে লিখছো। তুমি তোমার মতো করে গুছিয়ে নিয়ে তারপর তুমি লিখছো। তো সুতরাং তুমি এখানে অল্প অল্প লিখবে কেন, তুমি একটু মোটামুটি যেখানে যতটুকু দরকার সেখানে কিন্তু তোমাকে, আমি প্রথমেই বলেছি তোমাকে ডিটেলসে লিখতে হবে, মানে একেবারে অনেক পাতার পর পাতা লিখতে হবে তা না, কিন্তু যেখানে যতটুকু দরকার সেখানে কিন্তু তোমার ততটুকু লেখা উচিত। আর আমার হিসেবে আমরা আসলে এই উদ্যোগটা নেওয়ার পিছনে একটাই কারণ, সেটা হচ্ছে আমরা চাই প্রত্যেকটা বাচ্চা 16তে 16 পাক, আমার প্রত্যেকটা স্টুডেন্ট 16তে 16 পাক। কারণ এটা তো আসলে মুখস্থ করারও কিছু না, বা তুমি জাস্ট দেখে একটু জিনিসটাকে গুছিয়ে লিখবে যা তোমার কাছে জানতে চেয়েছে তাই। তাহলে তুমি এখানে 16তে 16 পাবে না কেন? এমন অনেকে আছে যে 10 পাচ্ছে, 12 পাচ্ছে, যে হয়তো প্রশ্নটা বুঝতে পারেনি না কি, আমি আসলে ঠিক বুঝতে পারছি না। যাই হোক, আমরা আশা করব যে নেক্সট আমরা একটু গাইডলাইন দিব ইনশাল্লাহ প্রত্যেকটা অ্যাসাইনমেন্টের আগে, তোমরা ঠিক সেই রকম ভাবে লিখে দিবে এবং তোমরা প্রত্যেকে যাতে 16তে 16 পাও, কারণ এটা তোমাদের ফাইনাল এক্সামের সাথে অ্যাড হবে। সুতরাং এই ব্যাপারে একটু সচেষ্ট হবে। আর আমরা খুব অল্প 1-2টা খাতা আমরা এরকম পেয়েছি যারা ফুল অ্যান্সার করোনি, মানে হয়তো 3টা অ্যান্সার করেছো, 4 নাম্বারটা অ্যান্সার করোনি। এই ঘটনা যাতে আর রিপিট না হয়। তো কেন লিখবে না 4 নাম্বারটা, কেন লিখবে না? আমার তো মানে মাথাতেই কাজ করছে না যে তোমরা অবশ্যই ছেড়ে দিবে কেন। এটা কি পরীক্ষার হল যে তুমি সময় পাওনি, লিখতে পারোনি? ব্যাপারটা তো না। তুমি জাস্ট এক লাইন করো। তোমার যদি কোনো কারণে তুমি ব্যস্ত থাকো বা কিছু থাকো, তুমি 8টা পয়েন্ট, লাস্টের হয়তো ব্যতিক্রম 8টা পয়েন্ট লিখতে বলেছে, তুমি 8টা লাইন কি লিখতে পারতে না? তাহলে 8টা লাইন লিখলে অ্যাটলিস্ট তোমাকে আমি 2টা নাম্বার অন্তত দিতে পারতাম বা 3টা নাম্বার দিতে পারতাম। তো আমরা আশা করবো যে নেক্সটে আর কোনো খাতাতেই মানে অ্যাটলিস্ট ফুল অ্যান্সারটা আমরা চাই। আর আমরা আশা করবো যে তোমরা খুব সুন্দরভাবে প্রতিটা জিনিস দেখে দেখে এবং সর্বোচ্চটা যেখানে যতটুকু দরকার, আমি আবারও বলছি যে যেখানে যতটুকু, আর মানে অনর্থক কথা লেখার দরকার নেই, অর্থনীতিতে অনর্থক কথা লেখার দরকার হয় না, কিন্তু যেখানে যতটুকু দরকার তোমাকে ততটুকু লিখে এটা কমপ্লিট করে তোমরা আমাদেরকে ইনশাল্লাহ তোমাদের আগামী 21 তারিখ খুব সম্ভবত ডে, তোমরা সেদিন জমা দিবে। তো ভালো থাকো ইনশাল্লাহ। তোমাদের নেক্সট অ্যাসাইনমেন্টের আগে হয়তো আমরা আরেকটা এরকম ছোট একটা ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত